আমরা ফার্স্টে হচ্ছে গ্র্যাভিটি দেখাই আর তারপর হচ্ছে দেখাবো, কনিক্স দেখাবো। আচ্ছা, গ্র্যাভিটিতে আমরা কোন পর্যন্ত গেছিলাম আমাকে একটু বলো তো। স্কেপ ভেলোসিটির সূত্রটা দেখাইছিলাম, রাইট? আচ্ছা, সো আজকে হচ্ছে স্কেপ ভেলোসিটিরই আমি হচ্ছে আরেকটা কেস দেখাবো শুরুতে। সেটা হচ্ছে যে আমি যদি আহ, ধরো একটা হাইট থেকে স্কেপ ভেলোসিটি বের করতে চাই, তখন আমার এক্সপ্রেশনটা কিরকম আসে। ধরো এই হচ্ছে আর্থ, আর ধরো এখানে একটা পাহাড় আছে। আহ, এখন এইখান থেকে হচ্ছে আমি ধরো একটা বস্তুকে ছুঁড়ে মারবো এইখান থেকে। তো সেই ক্ষেত্রে আমার স্কেপ ভেলোসিটি কত হবে, এবং বলা আছে যে এই আহ, পাথরটা বা এই অবজেক্টটা হচ্ছে আহ, এই আর্থের সারফেস থেকে হচ্ছে এইচ উচ্চতায় আছে। তো এইখান থেকে হচ্ছে আমরা এটাকে শুট করব যাতে এটা আর কখনো ফেরত না আসে। তো সেই ভেলোসিটিটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। এখন আমি যদি আর্থের সারফেসে থাকতাম তখন স্কেপ ভেলোসিটির মান আমরা গত ক্লাসে দেখাইছিলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসে। কিন্তু আমি যদি এখন একটা হাইটে উঠি তখন কি সেম থাকবে, সেটাই আমরা এখন দেখাবো। সো যেটা এখানে আইডিয়াটা সেম, আমরা ওই সময় যেভাবে স্কেপ ভেলোসিটিটা বের করছিলাম সিমিলার ওয়েতে এখন বের করব। সো আইডিয়াটা হচ্ছে যে এইখান থেকে যখন শুট করছি তখন আমার যে টোটাল এনার্জি সেটা হচ্ছে গতিশক্তি হাফ এম ভিই স্কোয়ার প্লাস এইখানে আমাদের যে পোটেনশিয়াল এনার্জি। তো এইখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে, তো আমরা জানি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স। তো আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে আর্থের রেডিয়াস প্লাস এই উঁচা জায়গাটার হাইট, সো ক্যাপিটাল আর প্লাস এইচ। যেটা আগে আমরা যখন সারফেস থেকে করছিলাম তখন এটা হয়েছিল জাস্ট মাইনাস ডি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এটা সমান হবে, এই অবজেক্টটাকে আমরা চাই এটা যাতে ইনফিনিটিতে পৌঁছায়। ইনফিনিটিতে ইনফিনিটিতে পৌঁছানোর পরে যাতে এটা থেমে যায়, সো তখন ওর কাইনেটিক এনার্জি হবে জিরো, এবং তখন ওর পোটেনশিয়াল এনার্জিও হবে জিরো, কারণ তখন ও আর্থের সেন্টার থেকে ইনফিনিট ডিস্টেন্সে আছে। সো এখান থেকে আমরা তখন পাবো এইটা জিরো হয়ে যাবে, ডান পাশ তাহলে পুরোটাই জিরো। এখান থেকে আমরা তাহলে পাবো হাফ এম ভিই স্কোয়ার সমান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে এম এম কাটা, এখান থেকে আমরা তাহলে সূত্র পেয়ে যাই যে ভিই সমান 2gm ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ তার রুট। তার মানে আমাদের সূত্রটা সেমই থাকলো, আগে ছিল রুট ওভার 2gm বাই আর, বাট এখন হয়েছে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে পৃথিবীর উপরের কোনো একটা জায়গা থেকে যদি স্কেপ ভেলোসিটি জিজ্ঞেস করা হয় তখন কিন্তু সূত্রটা এরকম হবে। অ্যান্ড এখানে আমাদের আসলে মেইন শেখার জিনিসটা হচ্ছে যে অ্যাপ্রোচটাকে আমরা আসলে কিভাবে প্রত্যেকবার বের করতেছি। অ্যান্ড এখন আমি যদি তোমাকে ধরো এরকম একটা কোশ্চেন দিই যে মাটির নিচে গিয়ে তারপর শুট করলে কি হবে, সেটাও তুমি পারবা। আমি যদি তোমাকে ধরো একটা স্যাটেলাইট থেকে শুট করলে কিরকম হবে সেটাও তুমি বের করতে পারবা। সো মেইন ইয়াটা হচ্ছে যে টেকঅ্যাওয়ে হচ্ছে এই অ্যাপ্রোচটা আমরা কিভাবে আসলে স্কেপ ভেলোসিটি বের করতেছি সেটা হচ্ছে আমাদের মেইন শেখার জিনিস। আচ্ছা, সো স্কেপ ভেলোসিটি এটা দেখলাম। এখন স্কেপ ভেলোসিটি এটা দেখার পর আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমাদের এর পরে আছে স্যাটেলাইটের ইকুয়েশন বা স্যাটেলাইটের ফর্মুলা। তো আমরা এখন পড়বো হচ্ছে স্যাটেলাইট এর ভেলোসিটি বা বেগ কিভাবে বের করে। স্যাটেলাইটের ভেলোসিটি বা হচ্ছে বেগ, দ্যাট ইজ পৃথিবীর চারপাশে একটা স্যাটেলাইটকে আমি ঘোরাতে চাই। সেই স্যাটেলাইটটার হাইট দেওয়া আছে যে স্যাটেলাইটটা কত উপর দিয়ে উঠবে ঘুরবে। তো বের করতে হবে যে ওর বেগ কত। সো আমি এখানে আর্থের একটা ছবি নিয়ে আসি, একটু দাঁড়াও। ওকে, সো ধরো এই হচ্ছে আর্থ,
আর আমরা আর্থের চারপাশে রোটেটিং বা ঘূর্ণায়মান একটা স্যাটেলাইটের বেগ বের করতে চাই। এখন আমরা যেই স্যাটেলাইট নিয়ে কথা বলতেছি সেটা আর্টিফিশিয়ালও হতে পারে, ন্যাচারালও হতে পারে। তো স্যাটেলাইট বলতে আসলে বোঝায় যে ধরো একটা প্ল্যানেট আছে বা একটা স্টার আছে, তাকে সেন্টার করে যারা রোটেট করে তারাই হচ্ছে স্যাটেলাইট। তো সেইভাবে বললে এই আর্থের চারপাশে যে মুন রোটেট করে সেটা কিন্তু একটা স্যাটেলাইট। আবার আর্থের চারপাশে যে আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠাই সেগুলোও এক ধরনের স্যাটেলাইট। মানে মেইন কথা হচ্ছে যারা এই কোনো একজনকে সেন্টার করে রোটেট করে তারাই হচ্ছে আসলে স্যাটেলাইট। মানে যেসব সেলেস্টাল বডিগুলা হচ্ছে কোন একটা অবজেক্টকে সেন্টার করে ঘুরে তারাই হচ্ছে আসলে স্যাটেলাইট। তো সেইভাবে বললে কিন্তু সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরতেছে তাহলে পৃথিবী হচ্ছে সূর্যের একটা স্যাটেলাইট। আবার চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরতেছে চাঁদ হচ্ছে পৃথিবীর একটা স্যাটেলাইট, এরকম। আবার সূর্য তার যেই গ্যালাক্সির চারপাশে ঘুরতেছে সূর্য হচ্ছে সেইটার একটা স্যাটেলাইট। তো এইভাবে হচ্ছে স্যাটেলাইটটা ডিফাইন্ড। তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে আর্থের সারফেস থেকে এইচ উচ্চতায় যদি একটা স্যাটেলাইটকে আমি রোটেট করাতে চাই, মানে একটা স্যাটেলাইট প্লেস করতে চাই, প্লেস করা বলতে বোঝাচ্ছি যে এই স্যাটেলাইটটা এইখানে হচ্ছে রোটেট করবে। কোথায় রোটেট করবে? যে এখানে আর্থকে সেন্টার করে সে হচ্ছে আর্থের চারপাশে অরবিট করবে, ঠিক আছে, এরকম একটা সার্কুলার রাস্তায়, এই রাস্তাটায় হচ্ছে সে অরবিট করবে। তো এই স্যাটেলাইটটার আমরা এখন যেটা বের করতে চাই যে তাকে যদি এইচ উচ্চতায় প্লেস করে দেন রোটেট করাতে চাই, তার আসলে একটা সার্টেন ভেলোসিটি থাকে বা একটা সার্টেন বেগ থাকে, সেইটা আমরা এখন বের করব ম্যাথ ইউজ করে। সো কিভাবে করব দেখো, এই স্যাটেলাইটটা আমরা চাই এরকম একটা সার্কুলার পাথে রোটেট করুক, তার একটা লিনিয়ার ভেলোসিটি থাকবে ভি, সেটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। এবং স্যাটেলাইটটার ধরো ম্যাস বা ভর হচ্ছে স্মল এম, আর আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। এখন এই স্যাটেলাইটটা যদি এখানে ঘুরতে হয় তাহলে আমরা জানি কোন একটা অবজেক্টকে যদি সার্কুলার পথে রোটেট করতে হয় তখন কিন্তু একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগে। এখন চিন্তা করে দেখো এই স্যাটেলাইটটার উপর একমাত্র অ্যাক্টিং ফোর্স বা কার্যকরী বল কে বলতো? এই স্যাটেলাইটটা যে এখানে আছে এর উপর একমাত্র কোন বলটা কাজ করতেছে বা কোন ফোর্সটা অ্যাক্টিং এখানে? গ্র্যাভিটি, রাইট। এই স্যাটেলাইটটার উপর গ্র্যাভিটি ছাড়া বা আর্থের অ্যাট্রাকশন ছাড়া আসলে আর কোনো ফোর্স কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, এখন যদি গ্র্যাভিটি কাজ করে তাহলে তো স্যাটেলাইটটা জাস্ট নিচে ঠাস করে পড়ে যাওয়ার কথা। কিন্তু এই স্যাটেলাইটটাকে হচ্ছে যেহেতু আমরা এইদিকে একটা ভেলোসিটি দিয়ে শুরু করাই দিব, মানে এইদিকে একটা বেগ দিয়ে ধাক্কা দিয়ে তারপর এটাকে স্টার্ট করব, এর কারণে যেটা হবে যে স্যাটেলাইটটাকে পৃথিবী নিচের দিকে টানলেও ও আসলে এরকম একটা রাস্তায় চলে যাবে, কারণ ওর বেগ হচ্ছে এদিকে বা ভেলোসিটি হচ্ছে এদিকে আর ফোর্স বা অ্যাক্সেলারেশন কাজ করতেছে নিচের দিকে। তো এইটা আসলে যেহেতু ওর ভেলোসিটির সাথে এই ফোর্স বা অ্যাক্সেলারেশনটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা আসলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। এবং দ্যাটস ওয়াই যেটা হবে যে ও আসলে নিচে না পড়ে এরকম ঘুরে যাবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে যেহেতু শুরুতে এদিকে যাচ্ছিল, ইনার্শিয়ার জন্য হচ্ছে এদিকেই যেতে যাবে, বাট পৃথিবী টেনে ধরার কারণে ও একটু বাঁকায় যাবে এভাবে। তারপর যখন এইখানে আসবে সে এদিকে যাওয়ার চেষ্টা করবে, বাট পৃথিবী টেনে ধরার কারণে সে হচ্ছে এদিকে চলে আসবে। এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি সে একটা সার্কুলার মোশনে চলে আসবে। তো আমরা এটা নিউটনিয়ান মেকানিক্সের আইডিয়া থেকে বুঝি যে এইখানে রোটেট করানোর জন্য আসলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রর দিকে একটা কেন্দ্রমুখী বল দরকার, যেটা হচ্ছে এফসি। এবং এই এফসিটা আসলে কে সাপ্লাই দিচ্ছে বা এটা যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে হচ্ছে এই স্যাটেলাইটটার উপর আর্থের যে অ্যাট্রাকশন সেটাই হচ্ছে আসলে এখানে এফসি হিসেবে কাজ করছে। তো এই স্যাটেলাইটটার উপর আর্থের অ্যাট্রাকশন কত, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত, সেটা আমরা বের করব। সেটাই আসলে ওর সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে। তো আর্থের অ্যাট্রাকশনটা হচ্ছে, আর্থ একটা সলিড স্ফিয়ার আর এখানে একটা স্যাটেলাইট আছে, তো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই সেন্টার থেকে ওই অবজেক্টের ডিস্টেন্সের স্কোয়ার। তো সেন্টার থেকে ওই অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এইচ, তার স্কোয়ার সমান এই ফোর্সটাই আমরা বলতেছি যে ওর সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তো আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্সের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে এম হচ্ছে স্যাটেলাইটের ভর, তারপর ভি স্কোয়ার যেটা আমরা বের করতে চাই, ডিভাইডেড বাই সেন্টার থেকে ডিস্টেন্স, মানে এই সার্কুলার
পাথটার যে রেডিয়াস সেটা, তো সেটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর হচ্ছে আর্থের রেডিয়াস। সো এইভাবে হচ্ছে আমরা একটা ইকুয়েশন দ্বারা করাইতে পারি। এবং এখানে ইন্টারেস্টিংলি বোথ সাইড থেকে হচ্ছে এম কাটা যায় এবং এই আর প্লাস এইচ একটা কাটা গেল। তো এখান থেকে আসে ভি স্কোয়ার সমান জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এইটাই হচ্ছে এইচ উচ্চতায় কোন একটা স্যাটেলাইটকে যদি আমি আর্থের চারপাশে রোটেট করাতে চাই বা অরবিট করাতে চাই, তার যে ভেলোসিটিটা দিতে হবে সেটা। অ্যান্ড এখানে সারপ্রাইজিংলি দেখো স্যাটেলাইটের ম্যাস কিন্তু আসলে ম্যাটার করে না, মানে স্যাটেলাইটটা অনেক হালকা হোক বা ভারী হোক একই স্পিড তোমাকে দিতে হবে। তো যেটা করা হয়, একটা স্যাটেলাইটকে হচ্ছে ওরকম একটা সার্টেন হাইটে নিয়ে দেন একটা রকেটের সাহায্যে হচ্ছে ওইটাকে ওই ভেলোসিটিটা দিয়ে দেওয়া হয়, দেন রকেটটা পরে আর্থে ল্যান্ড করে, বাট স্যাটেলাইটটা ওইখানে ওই সেম স্পিডে রোটেট করতে থাকে। অ্যান্ড এখানে কিন্তু কোনো এনার্জির লসও হয় না, বিকজ স্পেসে কোনো ফ্রিকশন নাই। তো এটা সারা জীবনই এরকম রোটেট করতে থাকবে, মানে একবার স্যাটেলাইটটা উপরে নিয়ে এই স্পিডটা যদি দিয়ে আসতে পারো ওই হাইটে যে স্পিডটা থাকার কথা, তাহলে ও সারা জীবনই ঘুরবে। বাট ওর কমিউনিকেশনের জন্য হচ্ছে এনার্জি লাগে, সেটাও ওর সোলার প্যানেলগুলো থেকে পায়। বাট স্যাটেলাইট রোটেটিং রাখার জন্য কিন্তু কোনো ধরনের এনার্জি লাগে না, সে কিন্তু সারা জীবনই ওইখানে ঘুরবে, কারণ তুমি ওইখানে ওই ভেলোসিটিটা দিয়ে আসছো, সে ওই ভেলোসিটি নিয়েই সারা দিন জীবন ঘুরবে, কারণ আর্থের অ্যাট্রাকশনটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কন্টিনিউয়াসলি কাজ করতেছে। সবাই কি এইটার ডেরিভেশনটা বুঝতে পারছো? এটার সূত্রটা কিন্তু কিছুটা স্কেপ ভেলোসিটির সাথে মিলে। এটা একটু লক্ষণীয় যে স্কেপ ভেলোসিটিতে ছিল 2gm বাই আর প্লাস এইচ, বাট এখন হচ্ছে এটা রুট ওভার gm বাই আর প্লাস এইচ। সবাই কি এটা বুঝছো? ওকে, আমরা এইটার একটু সিমুলেশন দেখতে পারি। আমি একটু দেখি যে সিমুলেশনটা অ্যাভেলেবল আছে কিনা এখনো। টু ওয়েট। এই থিওরিগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমরা সামনে যখন ম্যাথ করব এই সবগুলো থিওরি আমাদের খুবই কাজে আসবে। মানে থিওরি যদি এখন ঠিক মতো না বুঝো বা ডেরিভেশনগুলো যদি জাস্ট লাস্টের ওই সূত্রটা মুখস্থ রাখো, দেখবা যে কঠিন অঙ্কগুলো তুমি বুঝতে পারতেছো না। সো আমি যেভাবে করতেছি প্রত্যেকটা স্টেপ বোঝার ট্রাই করো যে কোন লাইনে আসলে কি করলাম। আচ্ছা, সো আমি এখন এখানে একটা সিমুলেশন তোমাদের দেখাই, টু ওয়েট। ওকে, সো স্ক্রিনে দেখা যাচ্ছে সিমুলেশনটা। আমি এটা লিংক তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো এখন এখানে হচ্ছে খেয়াল করে দেখো, এই যে আর্থের চারপাশে এখানে একটা স্যাটেলাইট আছে। তো আমি যদি এখানে এটা প্লে দেই, দেখা যাচ্ছে এই যে স্যাটেলাইটটা সুন্দর মতো একটা সার্কুলার পাথে রোটেট করতেছে। আমরা ওর পাথটাও ট্রেস করতে পারি, একদম পারফেক্টলি একটা সার্কুলার রাস্তায় ও হচ্ছে এরকম রোটেট করতেছে। এবং আমরা ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে সেটাও দেখতে পারবো। যেমন ওর ভেলোসিটিটা হচ্ছে এদিকে, ওর বেগটা হচ্ছে সবসময় ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর, আর গ্র্যাভিটি কাজ করতেছে সবসময় আর্থের সেন্টারের দিকে। আর্থ হচ্ছে স্যাটেলাইটটাকে তার সেন্টারের দিকে টানতেছে, এবং সেই ফোর্সটাই এখানে যদি আমি পজ করি, এই ফোর্সটাই হচ্ছে দায়ী। ওকে, মানে যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে কি হতো, স্যাটেলাইটটা সোজা ছিটকায় যেত, বাট সেটা না হয়ে এই আর্থ হচ্ছে ওকে টেনে ঘুরাচ্ছে, মানে ওকে টেনে ধরতেছে, এর জন্য ও হচ্ছে রাস্তাটা বাঁকা করে এরকম একটা সার্কুলার পাথে রোটেট করতেছে। আচ্ছা, তো আমরা তাহলে দেখি, এইখানে ধরো এই স্যাটেলাইটটা এখন এই হাইটে আছে, আমি যদি স্যাটেলাইটটাকে একটু অন্য হাইটে নিয়ে যাই তখন কি ঘটে। সো এইখানে আমাদের এই স্যাটেলাইটটার ভেলোসিটিটাও আসলে ইনিশিয়ালি কোন দিকে সেটার উপর অনেক কিছু ম্যাটার করে। ধরো আমার স্যাটেলাইটের ইনিশিয়াল ভেলোসিটিটা যদি এমন একটা দিকে হয় যেটা হচ্ছে ধরো ওর ওই এখানে যে গ্র্যাভিটেশন সেটার সাথে পারপেন্ডিকুলার না বা লম্ব না, এবং ধরো
মানটা হচ্ছে এই হাইটে যেই ভেলোসিটি থাকার কথা সেটা না, তখন দেখা যায় ও উল্টাপাল্টা রাস্তায় ছিটকায় যায়। সো আমি তখন চাইলেও স্যাটেলাইটটাকে কন্ট্রোল করতে পারবো না। আবার যদি এরকম হয় যে ধরো আমি আচ্ছা এখানে স্যাটেলাইটটা ধ্বংস হয়ে গেছে, দাঁড়াও এটা আবার নিয়ে আসি। হ্যাঁ, সো ধরো আমি এখানে নিয়ে আসলাম। তো আমরা একটা জিনিস খেয়াল করি, একটু থিওরির এখানে আসি, যে বলতো একটা স্যাটেলাইট নিচে থাকলে তাকে বেশি স্পিড দিতে হয় নাকি উপরের দিকে রাখলে, মানে অনেক উঁচুতে রাখলে ভেলোসিটি বেশি দিতে হয় বলতো? একটা স্যাটেলাইট যদি পৃথিবীর খুব কাছ দিয়ে ঘুরে, নিচে দিয়ে ঘুরে, তখন তার স্পিড বেশি সেট করতে হয় নাকি অনেক উপরে যদি রাখি তখন স্পিড বেশি সেট করতে হয়? নাজিব বলো তো, অ্যান্সার দাও তো এটার। নাজিব কি ক্লাসে আসো? আচ্ছা এখানে চ্যাটে অ্যান্সার দিছো কম হাইটে বেশি স্পিড, রাইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে হচ্ছে আর প্লাস এইচ, তাহলে এইচ যত কম হবে তত ডিনোমিনেটরটা ছোট হবে, ওভারঅল ফ্র্যাকশনটা তত বড় হবে। সো এখানে যত নিচে থাকবে স্যাটেলাইট তত তাকে জোরে ঘুরাইতে হবে, আর যত উপরে নিয়ে যাবা তত কম স্পিড দিলেই আসলে এটা কাজ করবে, ঠিক আছে? সো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি একটা স্যাটেলাইটকে একটা হাইটে নেই এবং সেইখানে তার যে স্পিড দেওয়ার কথা তার থেকে ধরো বেশি স্পিড দেই, তখন কি ঘটবে? তখন চিন্তা করে দেখো, যেমন এইখানে এই স্পিডের থেকে আমি যদি আরো বড় স্পিড দিতাম, যে স্পিডটা দরকার তার থেকেও বড় স্পিড দিতাম, তখন কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স ওকে টেনে কুলাইতে পারতো না, মানে ওকে টেনে এরকম একটা সার্কুলার পাথে আনতে পারতো না। তখন স্যাটেলাইটটা যেটা হতো ওরকম ছিটকায় যেত, ও সার্কুলার পথে রোটেট না করে ও দেখা যেত ছিটকায় যেত। আবার আমি যদি যেই স্পিডটা দরকার তার থেকে কম স্পিড দেই, তখন দেখা যাবে যে সেন্ট্রিপিটাল ফোর্স বেশি, এবং বেশি হওয়ার কারণে স্যাটেলাইটটা তখন এরকম পৃথিবীর গায়ে ক্র্যাশ করবে। সো কোনো একটা হাইটে স্যাটেলাইটের যেই স্পিডটা থাকার কথা এই সূত্র অনুযায়ী এক্স্যাক্টলি সেই স্পিডটাই দিতে হয়, আদারওয়াইজ স্যাটেলাইট ইদার অরবিট থেকে বের হয়ে যাবে যদি তুমি বেশি স্পিড দাও, অথবা স্যাটেলাইটটা হচ্ছে ক্র্যাশ করবে যদি তুমি কম স্পিড রাখো, রিকোয়ার্ড স্পিডটা থেকেও কম স্পিড রাখো। সো আমি এখন এখানে যদি সেটা একটু দেখাই, যেমন এই হাইটে আমরা আগের থেকে মানে নর্মালের থেকেও বেশি স্পিড দিলাম, ধরো এরকম বেশি স্পিড দিলাম, তখন দেখবো ও ছিটকায় চলে যাবে। দেখছো, ও হচ্ছে ছিটকায় চলে গেছে, আর কারণ সেন্ট্রিপিটাল ফোর্সটা ওর সাথে পারে নাই। আবার আমি যদি কম স্পিড দিই, যে স্পিডটা দরকার তার থেকে কম স্পিড দিলাম, তখন দেখো ওরকম ক্র্যাশ করছে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্সটা বেশি হয়ে গেছে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্স তো গ্র্যাভিটি, তো গ্র্যাভিটিটা তখন বেশি হয়ে গেছে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা দরকার তার থেকে, এবং তখন দেখা গেছে যে ও হচ্ছে ক্র্যাশ করছে। আর আমি যদি একদম পারফেক্ট স্পিডটা দিই তখনই কিন্তু শুধুমাত্র এরকম সুন্দর মতো সার্কুলার পাথে রোটেট করবে। এবং আরেকটা জিনিস এখানে আমরা খেয়াল করি, যেমন আমাকে বলো তো, আর্থের ম্যাস যদি কমানো হয় তখন কি স্পিড বাড়বে নাকি আহ, কমবে বলো তো? আর্থের যে ভর বা আর্থের যে ম্যাস সেটাকে আমি কমাইলাম, ধরো সামহাউ আর্থের ভিতর থেকে অনেকখানি মাটি ফাঁকা করে ফেললাম, তাহলে কি স্পিড বাড়বে নাকি কমবে? মানে স্যাটেলাইটটাকে ঘূর্ণায়মান রাখার জন্য আমার স্পিড কি বাড়ানো উচিত নাকি মানে বেড়ে যাবে নাকি কমে যাবে? কমবে। আচ্ছা কেন কমবে? কারণ রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, যেহেতু এম কমে যাচ্ছে তখন আমার স্পিডও কিন্তু কমে যাবে। তো এখানে আমরা দেখতে পাই আহ, যেমন এই যে আর্থের ম্যাস যখন আমি কমাই দিলাম তখন আমার কিন্তু এই স্পিডটা বেশি হয়ে গেছে, আমাদের আসলে আরো কম স্পিডেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? এই এত বেশি স্পিড তখন আর লাগবে না, দেখাই, তখন হচ্ছে মোটামুটি কম স্পিডেই কাজ হয়ে যাবে। সো তখন এই যে কম স্পিডে হচ্ছে আমরা স্যাটেলাইটটাকে ঘুরাইতে পারবো। আর যদি তোমার ইয়া হয়,
আমি ধরো আচ্ছা এবার আমাকে বলো তো যে আমি যদি স্যাটেলাইটটা অনেক হেভি করি, ধরো স্যাটেলাইটটাতে হচ্ছে আমি অনেক জিনিসপত্র নিলাম, তখন কি আমার স্পিড বাড়বে নাকি কমবে বলো তো? আমার স্যাটেলাইটে যদি স্যাটেলাইটটা ধরো অনেক হেভি করলাম, সেক্ষেত্রে আমার স্যাটেলাইটের স্পিড কি বাড়াতে হবে নাকি কমাতে হবে? হ্যাঁ, এখানে অলরেডি কারেক্ট অ্যান্সারটা দিছো, গুড। আনচেঞ্জড থাকবে। যে স্যাটেলাইটের ভরের উপর তো কিছুই ম্যাটার করে না, আমরা দেখবো স্যাটেলাইটটা নর্মালি ঘুরতেছে, স্যাটেলাইট যতই হেভি হোক নো কোনো সমস্যা হবে না, জাস্ট এটা নর্মালি ওই একই স্পিডেই রোটেট করা দিতে পারবা। ওকে, সো এখান থেকে আমরা তাহলে বেশ কিছু জিনিস ক্লিয়ার হলাম। তো মেইন কথা হচ্ছে যেই স্পিডটা দরকার এক্স্যাক্টলি ওই স্পিডটাই দিতে হবে, নো এক্সেপশন। আর তুমি যদি তার থেকে কম স্পিড দাও তোমার স্যাটেলাইট একসময় ক্র্যাশ করবে পৃথিবীতে, আর তার থেকে যদি একটু বেশি স্পিড দাও একটা সময় ও অরবিট ছেড়ে বের হয়ে যাবে, মানে ও সার্কুলার পথে আর থাকবে না, ও দেখা যাবে বের হয়ে ছিটকে যাবে। আচ্ছা, তো এখন আমরা স্যাটেলাইটের স্পিড বের করলাম, এরপর যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা স্যাটেলাইটের টাইম অফ রেভলিউশন। একটা স্যাটেলাইটের টাইম অফ রেভলিউশন বা একবার পূর্ণ ঘূর্ণনে কত সময় লাগে, টাইম অফ রেভলিউশন। একটা স্যাটেলাইট যেখান থেকে যাত্রা শুরু করলো সেইখানেই আবার যদি ঘুরে আসে তখন কত সময় লাগবে। আচ্ছা, তো টি ইজ ইকুয়াল টু, এটাকে হচ্ছে ক্যাপিটাল টি বলা হয়, তো টি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা একটা সার্কুলার মোশন আমরা জানি ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, অথবা এইভাবে লিখতে পারি যে 2 পাই আর সার্কামফিয়ারেন্স বা পরিধি ডিভাইডেড বাই ওর যে রৈখিক বেগ ছিল সেটা। তো এখন আমাদের এই স্যাটেলাইটটার যে সার্কুলার পাথ তার রেডিয়াস কত বলো তো? এই স্যাটেলাইটটার সার্কুলার পাথের বা অরবিটের রেডিয়াস কত, স্মল আর এর মান কত? আহনাফ বলো তো। অন্যরাও বলতে পারো। আমাদের এই স্যাটেলাইটটার সার্কুলার অরবিটের রেডিয়াস কত? ক্যাপিটাল আর প্লাস এইচ, ঠিক আছে? সো এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, মানে সেন্টার থেকে যে দূরত্বটা এটাই হচ্ছে এই সার্কুলার অরবিটের রেডিয়াস, ডিভাইডেড বাই ভি আমাদের স্যাটেলাইটের স্পিড। তো সেটা আমরা একটু আগে বের করছি, সেটা হচ্ছে রুট ওভার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ। সো এবং এই সূত্রটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, রুট ওভার ক্যাপিটাল জি এম বাই স্মলার, স্মলার হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স, মানে স্মলার আর ক্যাপিটাল আর প্লাস এইচ একই কথা। স্মলার হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স আর ক্যাপিটাল আর প্লাস এইচ হচ্ছে আর্থের রেডিয়াস প্লাস হাইট, ওই স্যাটেলাইটটার হাইট। আচ্ছা, সো এখন এখানে আমরা যেটা তাহলে লিখতে পারি, এখান থেকে আসে যে 2 পাই 2 পাই আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার জিএম, এটা আসে। অ্যান্ড এটা হচ্ছে টি এর সূত্র, অথবা এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় যে টি স্কোয়ার সমান হচ্ছে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব, মানে বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম। তো এইটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের টাইম পিরিয়ডের স্কোয়ারের সূত্র, বা একটা স্যাটেলাইট যেখান থেকে যাত্রা শুরু করছে সেইটার ইকুয়েশন, সেইখানেই আবার ফেরত আসতে যে সময় লাগে সেটার স্কোয়ারের সূত্র, টি স্কোয়ার সমান, এই সূত্রটা আমরা একদম ঠোঁটস্থ রাখবো, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম। এই সূত্রটাই আমরা দেখব যে এটা কেপলারের গ্র্যাভিটি রিলেটেড কিছু, মানে কেপলারের কিছু সূত্র আছে, সেই কেপলারের সূত্রের 2 নাম্বার সূত্র হচ্ছে এটা, 2 অথবা 3, মানে যে কোনো একটা হচ্ছে এটা। তো মানে এরকম একটা সূত্র লেখা যায় যে টি স্কোয়ার, এখান থেকে দেখো এই যে আর প্লাস এইচ, এটাকে আমরা বলছিলাম যে এটাই হচ্ছে স্মল আর, তো এটাকে কিন্তু চাইলে এইভাবে লেখা যায় যে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার স্মল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম।
তো এখান থেকে আসলে বলা যায় যে এই টাইম পিরিয়ডের স্কোয়ারটা হচ্ছে আর কিউবের প্রপোর্শনাল। আর্থের সেন্টার থেকে ডিস্টেন্সের কিউবের প্রপোর্শনাল বা সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। এটা আমরা কেপলারের একটা সূত্র হিসেবে পরে আবার দেখব এই চ্যাপ্টারের লাস্টের দিকে। সবাই কি এই পর্যন্ত বুঝছো? স্যাটেলাইটের স্পিড বের করা এবং স্যাটেলাইটের টাইম অফ রেভলিউশন, একবার ফুল ঘুরে আসার সময় বের করার যে সূত্র সেটা আমরা বের করছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো তোমরা সবাই একটু আমাদের মিটিং এর টাইম শেষ, আবার সেম লিংকে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা তাহলে আবার কন্টিনিউ করি। সো আমরা হচ্ছে দেখলাম যে একটা স্যাটেলাইট এইচ উচ্চতায় যদি থাকে তখন তার স্পিড কিভাবে বের করতে হয়, আর সাথে হচ্ছে তার টাইম অফ রেভলিউশন বা সে একবার ঘুরে আসতে, মানে যেখান থেকে শুরু করছে সেইখানে আবার ঘুরে আসতে কত সময় লাগে, সেই সময়টা কিভাবে বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটা লাইভ অঙ্ক করি এই এই স্পিড বের করার রিলেটেড। তো যেটা করব আমরা, যে ধরো আমাদের আমাদের দেশে তো একটা স্যাটেলাইট আছে, রাইট? কেউ নাম বলতে পারবা? আমাদের দেশে একটা স্যাটেলাইট আছে না? বঙ্গবন্ধু স্যাটেলাইট, রাইট? সো আমরা এক কাজ করব, যে এই স্যাটেলাইটটার আমরা হচ্ছে এই স্যাটেলাইটটার হচ্ছে আমরা ধরো স্পিড বের করব। সো সেই স্পিডটা কিভাবে বের করব দেখি। এইখানে আহ, এখানে দেওয়া আছে যে ওর অরবিটের হাইট হচ্ছে এত, অরবিট হাইট হচ্ছে এত, মানে পৃথিবীর সারফেস থেকে ও 35,000 কিলোমিটার উপরে আছে, 35,786 কিলোমিটার, আর ওর স্পিডটাও দেওয়া আছে। এখন আমরা হচ্ছে ধরো স্পিডটা বের করি এবং বের করে এটার সাথে মিলাই দেখবো যে এটা কত ঠিক আছে কিনা। তো আমরা এই যে এইখানে যে হাইটটা দেওয়া 35,786 কিলোমিটার, এই হাইটটা ইউজ করে দেখি যে একটা স্যাটেলাইটের স্পিড কত আসে। সো আমরা এখানে আসি। সো আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের হাইট দেওয়া 35,786 কিলোমিটার। 35,786 কিলোমিটার মানে হচ্ছে এত ইন্টু 10⁻³ মিটার। তাহলে সেই স্যাটেলাইটের স্পিড কত হবে? ভি সমান √ওভার জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ। সো এইখানে আমরা তাহলে একটু হিসাবটা করি। জি এর মান ক্যালকুলেটর দিয়ে বসাবো। আর্থের রেডিয়াস যদি একদম অ্যাকুরেটলি বসাইতে চাই, আর্থের আমি একটু গুগল করে দেখি যে আর্থের রেডিয়াস একদম এক্স্যাক্টটা কত। আর্থের রেডিয়াস হচ্ছে 6,371 কিলোমিটার, তার মানে আর এর মান হচ্ছে 6,371 ইন্টু 10⁻³ এত মিটার, আর এইচ এর মান হচ্ছে এইটা, তো সেটা এখানে বসবে 35786 ইন্টু হচ্ছে 10⁻³, আর জি এর মান ক্যালকুলেটর থেকে বসাবো, আর আর্থের এক্স্যাক্ট ম্যাথটা আমরা এখানে বসাই। আমরা তো 6 ইন্টু 10⁻24 ইউজ করি, বাট এটা আসলে 5.97219, 5.97219 ইন্টু 10⁻24 কেজিস, এইটা হচ্ছে আমাদের আর্থের ম্যাস। সো এখন এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেটরে বসাই দেখি যে কত আসে। একটু ওয়েট। হ্যাঁ, সো ক্যালকুলেটর বসায় দেখি এটা কত দেখায়। সো এটা আসবে হচ্ছে √ওভার জি হচ্ছে এটা, তারপর এম হচ্ছে 5.97219 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস হচ্ছে 6371 টাইমস 10⁻³ প্লাস এইচ হচ্ছে 35786 ইন্টু 10⁻³। সো দেখি এটা কত আসে। সো
আমরা যদি এটা এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসছে, সো এখান থেকে দেখা যাচ্ছে 3.07 সামথিং ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এটা 3.07 কিলোমিটার পার সেকেন্ড। সো দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ওইটাই আসছে। সো তুমি এভাবে যে কোনো স্যাটেলাইট গুগল করে বের করো, দেখবা যে ওর হাইটটা যদি তুমি ইউজ করো তাহলে হচ্ছে তুমি আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখো। এই বাংলাদেশের স্যাটেলাইট লেখে বা ওইটার নাম লিখে সার্চ দিলেই প্রথম সাজেশনটা কি আসে? বঙ্গবন্ধু স্যাটেলাইট প্যারাগ্রাফ। তার মানে হচ্ছে সবাই, বাংলাদেশের মানুষজন এটার প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য সার্চ দেয়। আর আমি যদি ধরো এখানে অন্য একটা স্যাটেলাইট এর নাম লিখি, যেমন ধরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটার ক্ষেত্রে দেখো তো প্যারাগ্রাফ কথাটা আসে কিনা কোথাও, কারণ এটা কেউ সার্চ করে না। বাট বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে লিখলেই আসে যে প্যারাগ্রাফ, মানুষজন এটার প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য গুগলে সার্চ করে যে ওইটার কোনো প্যারাগ্রাফ পাওয়া যায় কিনা। আর আমরা এখানে হচ্ছে সেটার স্পিডটা বের করছি যে 3.07 কিলোমিটার পার সেকেন্ড। আমরা এটার টাইম পিরিয়ডও বের করতে পারবো, যে এটা কতক্ষণ সময় লাগে একবার ঘুরে আসতে, অ্যান্ড অন্যান্য জিনিস বের করতে পারবো। সবাই কি এটা বুঝছো? আমরা সামনে কিন্তু পুরো থিওরিটা একবার শেষ করে আসলে কিছু মিক্সড ম্যাথ দেখবো। মানে আমি ওই থিওরির মাঝখানে মাঝখানে ম্যাথ দেখাই না কেন, কারণ হচ্ছে তখন দেখা যায় যে শুধুমাত্র ওই থিওরি রিলেটেড ম্যাথটাই দেখানো যায়, খুব বেসিক কিছু। বাট সবগুলো থিওরি পড়ে ফেললে তখন হচ্ছে একটা মিক্সড অঙ্ক দেখানো যায়, যে আমার ধরো স্যাটেলাইট আবার ওদিকে হচ্ছে স্কেপ ভেলোসিটি, দুইটা মার্জ করে আমি একটা ম্যাথ দেখাইলাম। ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টার থিওরি অলমোস্ট শেষ। এটা শেষ হয়ে গেলেই দেন হচ্ছে আমি একটা ওয়ার্কশিট দিব, সেইখান থেকে হচ্ছে আমরা ম্যাথ দেখাবো। আচ্ছা, তো আমরা দেখলাম যে স্যাটেলাইটের টাইম অফ রেভলিউশন কিভাবে বের করে। এখন আমাদের আসলে আরো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখতে হবে। আচ্ছা, এখানে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, একটা কনসেপচুয়াল কোশ্চেন, একটু চিন্তা করে উত্তর দাও। ধরো এই যে আমি বললাম টাইম অফ রেভলিউশন মানে হচ্ছে, স্যাটেলাইটটা যেই পয়েন্ট থেকে শুরু করছে সেইখানে আবার রোটেট করে আসতে যতটা সময় লাগে। এখন ধরো আমি আমি এই জায়গায় দাঁড়ানো ছিলাম, লেটস সে স্যাটেলাইটটা যখন চলা শুরু করছে আমি ঠিক ওই বরাবর নিচে মাটিতে দাঁড়ানো ছিলাম, আমি স্যাটেলাইটটাকে দেখছি। এখন বলতো এই স্যাটেলাইটটাকে আমি আবার ঠিক কত সময় পর, আমার মাথার উপর আবার দেখতে পাবো প্রথমবার দেখার পর? কোশ্চেনটা আবার একটু বলি। একটা স্যাটেলাইট ছিল, যাত্রা শুরু করতেছে, আমি ঠিক তার নিচে মাটিতে দাঁড়ানো, স্যাটেলাইটটাকে আমি দেখছি। এরপর আমি স্যাটেলাইটটাকে ঠিক কতক্ষণ পরে আবার আমার মাথার উপরে দেখতে পাবো? ট্রাই করো তো এটা, মানে চিন্তা করে দেখো তো কি হবে। 24 আওয়ার্স পরে না, এটা তো অবশ্যই না। বাকিরা? না, ওইটা তো জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে, আমি ইন জেনারেল যে কোনো স্যাটেলাইটের কথা বলছি। ধরো আমার এখানে একটা স্যাটেলাইট আছে যার টাইম পিরিয়ড হচ্ছে টি, মানে ও যেখান থেকে যাত্রা শুরু করে সেখানে ক্যাপিটাল টি সময় পর আবার ফেরত আসে। তো ওই স্যাটেলাইটটা যখন যাত্রা শুরু করতেছে আমি স্যাটেলাইটটা ঠিক নিচে আর্তে দাঁড়ানো ছিলাম। এখন ওই স্যাটেলাইটটাকে আমি আমার মাথার উপর কতক্ষণ পরে আবার দেখতে পাবো বলো তো? এটাকে কি ধরো আমি ক্যাপিটাল টি সময় পরে আবার আমার মাথার উপর দেখতে পাবো?
আহনাফ আহমেদ বলো তো যে এটাকে কি ক্যাপিটাল টি সময় পরে আমার মাথার উপর আবার দেখা যাবে? হ্যাঁ, কেন? হ্যাঁ, আসলে ক্যাপিটাল টি থেকে কম বা বেশিও হতে পারে, যদি ধরো স্যাটেলাইটটা উল্টা দিকে ঘুরে। বাট হ্যাঁ, এখানে আমি আসলে এটাই টেস্ট করতে যাচ্ছিলাম যে অনেকেই উত্তরটা দেয় হচ্ছে যে ক্যাপিটাল টি পরেই মনে হয় আবার মাথার উপরে দেখা যাবে। না, কারণ আসলে যেটা হবে, স্যাটেলাইটটা ঘুরে যখন এইখানে আসবে ততক্ষণে আর্থ তো কিন্তু নিচে এদিকে ঘুরে যেতে পারে বা এদিকেও ঘুরতে পারে, হয়তো স্যাটেলাইটটা উল্টা দিকে ঘোরানো। তো এই ক্ষেত্রে কিন্তু যদি ও এইখানে মানে আর্থ যদি এদিকে ঘুরে যায় তখন কিন্তু আমি এখানে চলে আসলাম। তো স্যাটেলাইটটাকে কিন্তু আমার দেখতে আরো বেশি সময় লাগবে, এই পর্যন্ত আসবে তারপর আমি দেখতে পাবো। তো ক্যাপিটাল টি এর সাথে ওকে কতক্ষণ পরে আমার মাথার উপর দেখা যাবে এটাকে কনফিউজ করা যাবে না। ক্যাপিটাল টি হচ্ছে ও বাস্তবে যেখান থেকে শুরু করছিল ওইখানে আবার যখন ফেরত আসছে সেই টাইমটা। বাট ওইটা পৃথিবী থেকে দেখলে কিন্তু সেম হবে না। আচ্ছা, তো এইখান থেকেই আমরা এখন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি বা ভূস্থির উপগ্রহ, জিও স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা, জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ বলতে বোঝায় এমন একটা স্যাটেলাইট যেটাকে হচ্ছে ধরো আমার মাথার উপর আমি সারা দিন দেখতে পাবো। মানে পৃথিবী থেকে দেখলে মনে হবে যে ও হচ্ছে স্থির। মানে আমি যদি ধরো এখানে বসে দেখি, আমি সারাদিনই দেখবো আমার মাথার উপরে একটা স্যাটেলাইট আছে এখানে। এবং এই টাইপের স্যাটেলাইট কি কাজে ইউজ হতে পারে বলো তো? ভূস্থির উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট কি কাজে ইউজ হতে পারে? এটা ইউজ হতে পারে সার্ভেলেন্সের কাজে। ধরো তোমার একটা দেশের উপর 24 আওয়ার্স মনিটরিং এর দরকার, তো তখন হচ্ছে একটা জিওস্টেশনারি স্যাটেলাইট ইউজ করা হয়, বিকজ সেটা সবসময় ওই জায়গার উপরে থাকবে। আবার ধরো যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা জিওস্টেশনারি স্যাটেলাইট, কারণ এই স্যাটেলাইটটা সব সময় বাংলাদেশের উপরে থাকবে, বিকজ আমরা এটা ইউজ করব। তো কোন একটা স্যাটেলাইট যেটাকে হচ্ছে কন্টিনিউয়াসলি একই জায়গায়, মানে আর্থ থেকে দেখলে যাতে মনে হয় একই জায়গায় আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। তো আসলে কিন্তু স্যাটেলাইটটা মোটেও স্থির না, স্যাটেলাইটটা কিন্তু আসলে রোটেট করতেছে। কিন্তু এটাকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলা হয় এই কারণে যে এইটা আর্থের সাথে সেম অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করে। আর্থ প্রত্যেক সেকেন্ডে যত অ্যাঙ্গেল রোটেট করে, এই স্যাটেলাইটটাও হচ্ছে প্রত্যেক সেকেন্ডে ঠিক ততটুকুই রোটেট করে। আমি যদি একটু এখানে দেখাই, যে এই স্যাটেলাইটটা হচ্ছে এরকম একটা সার্কুলার পাথে রোটেট করে, বাট সে হচ্ছে এমন একটা অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করে যেটা আর্থের অ্যাঙ্গুলার স্পিডের সমান। মানে স্যাটেলাইটটা যখন এখান থেকে এখানে আসে, স্যাটেলাইটটা যখন এখান থেকে এখানে আসে তখন আর্থ আর্থ তো ঘুরে এইখানে চলে আসে, অ্যান্ড আমিও তখন এইখানে চলে আসি। তো সবসময় মনে হয় যে স্যাটেলাইটটা আমার মাথার উপরেই আছে, বাট স্যাটেলাইটটা কিন্তু মোটেও স্থির না, স্যাটেলাইটটা কিন্তু ঘুরতেছে। এখন একটা জিওস্টেশনারি স্যাটেলাইট যেহেতু সবসময় আমার মাথার উপরে থাকে, তাহলে বলো তো যে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড বা টাইম অফ রেভলিউশন কত? এটা কত হবে বলো তো? 24 আওয়ার্স। মানে পৃথিবী যেহেতু 24 ঘন্টায় একবার ঘুরে, আমাদের জিওস্টেশনারি স্যাটেলাইটটাকেও তাহলে 24 ঘন্টায় একবার ঘুরতে হবে, ঠিক আছে? সো এইটার টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স। তো এর মানে হচ্ছে 24 আওয়ার্স মানে এই না যে ওকে আমি 24 ঘন্টা পরে আমার মাথার উপরে দেখবো, না। এটা বলতে বোঝায় পৃথিবী যেমন 24 ঘন্টা একবার 360 ডিগ্রি রোটেট করে নিজের অ্যাক্সিসের চারপাশে, স্যাটেলাইটটাও 24 ঘন্টায় পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসবে। তো তাহলে পৃথিবীর যে তোমার নিজের অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আর্থ, সেটা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, উইচ ইজ 2 পাই বাই 24 রেডিয়ান, 24 আওয়ার্স, এত রেডিয়ান পার আওয়ার্স। তো এইটা আর স্যাটেলাইটটারও যে ওমেগা, সেই দুটা কিন্তু সমান আসে, 2 পাই বাই 24 রেডিয়ানস পার আওয়ার। তো যেহেতু দুইজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, তাহলে দুইজন একই সময়ে একই অ্যাঙ্গেল ক্রস করে, তার মানে দুইটা হচ্ছে ধরো এখান থেকে যদি শুরু করো, তাহলে
এই আর্থ তো যতটুকু অ্যাঙ্গেল ক্রস করবে স্যাটেলাইটটাও ঠিক তত অ্যাঙ্গেল ক্রস করবে, দ্যাটস ওয়াই সবসময় স্যাটেলাইটটা আমাদের মাথার উপরে থাকবে। তো জিওস্টেশনারি স্যাটেলাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে তার টাইম অফ রেভলিউশন বা হচ্ছে পৃথিবীর চারপাশে ঘুরে আসার যে সময়, চারপাশে ঘুরে আসার সময় বলতে এটা বোঝাচ্ছি না যে আমি তাকে ওই সময় পর আমার মাথার উপর দেখবো, নো, এটা বলতে বোঝাচ্ছি সে যেখান থেকে যাত্রা শুরু করছে সেইখানে আবার যখন ফিরে আসবে সেই সময়টা। তো সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স। এখন আমরা একটা কাজ করি যে এই জিওস্টেশনারি স্যাটেলাইটের তোমার হাইট কত সেটা আমরা বের করি। আমরা দেখব যে সব জিওস্টেশনারি স্যাটেলাইটই আসলে একই হাইটে রাখতে হয়, কারণ আমরা একটু আগে একটা সূত্র পড়ে আসছি এরকম যে টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার ক্যাপিটাল আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই টি এর সাথে এইচ এর একটা সম্পর্ক আছে। তো যেহেতু টি ফিক্সড, তারপর জিএম ফিক্সড, আর ফিক্সড, এইচও কিন্তু ফিক্সড। সো জিওস্টেশনারি স্যাটেলাইটের সবার এইচ কিন্তু একই, মানে এইচটা কিন্তু ফিক্সড থাকে। কেন? কারণ তাদের সবার টাইম পিরিয়ড সেম, 24 আওয়ার্স। তো এখন কথা হচ্ছে যে এতগুলা জিওস্টেশনারি স্যাটেলাইট একসাথে কিভাবে ঘুরে তাইলে? তো এক একটা অরবিট দেওয়া হয়, সবার অরবিটের হাইট সেম, বাট ধরো একটা জিওস্টেশনারি স্যাটেলাইটকে হচ্ছে এইভাবে ঘুরতে বলা হয়, আরেকটাকে এইভাবে ঘুরতে বলা হয়, আরেকটাকে এইভাবে ঘুরতে বলা হয়, এইভাবে বিভিন্ন অরবিটে সেট করা থাকে, সবার হাইট সেম। আবার অনেক সময় এরকম থাকে যে একটার পিছনে একটা এদিকে ঘুরতেছে আরেকটা আরেকটু পিছনে, বাট যেহেতু দুইটাই একই হাইটে একই স্পিডে ঘুরতেছে কলিশন হওয়ার কোনো চান্স নাই, মানে একটা আরেকটাকে ফলো করতেছে এরকম। তো জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট কত? বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা জিওস্টেশনারি স্যাটেলাইট, তো এই হাইটটা যদি বের করি দেখবা যে এটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের হাইটের সমান। তো এই হাইটটা কত আমরা তাহলে বের করি, দেখো এই সূত্রটা ইউজ করব যে জিওস্টেশনারি স্যাটেলাইটের টি হচ্ছে 24 আওয়ার্স, দ্যাট ইজ 24 ঘন্টা 3600 সেকেন্ড, সে এত হোল স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর্থের রেডিয়াস, তো সেটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ হাইটটা যেটা বের করব কিউব ডিভাইডেড বাই জিএম। সো জি ইন্টু এম হচ্ছে 6 ইন্টু 10⁻24। তো এইটা যদি সলভ করো এইটার জন্য তাহলে কত আসে দেখি, আমি একটু করে দেখি। একটু ওয়েট। আচ্ছা, সো এখান থেকে আসে হচ্ছে 3.59 ইন্টু 10⁶ মিটার, দ্যাট ইজ 3.59, যেটা ওই যে ওই হাইটটার কাছাকাছি। আমি আর্থের ম্যাস আর আর্থের রেডিয়াস যদি একদম অ্যাকুরেটটা বসাইতাম তাহলে ওই হাইটটাই পাওয়া যেত। তো এরকম মানে মোটামুটি 35,000, সরি এটা কি 35,000, একটু চিন্তা করি তারও, মোটামুটি 35,000 না, সরি এটা হচ্ছে, হ্যাঁ 35,000 কিলোমিটারের মতো আসবে এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করো, ঠিক আছে? তো সবাই কি বুঝছো জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট কিভাবে বের করলাম? এটা মোটামুটি 35,700 বা 800 কিলোমিটারের মতো আসবে। ওইখানে যদি একটা স্যাটেলাইটকে রাখো এবং ওই হাইটে যে স্পিডটা দরকার সেটা দিয়ে দাও, তাহলে তুমি দেখবা যে ও হচ্ছে একটা জিওস্টেশনারি স্যাটেলাইট হয়ে গেছে, মানে ও সবসময় তোমার মাথার উপরে আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, সো তোমরা বাসায় এই কোশ্চেনটা চিন্তা করো যে অন্য কোনো একটা স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট না, অন্য কোনো একটা স্যাটেলাইট যেটা ধরো পৃথিবী যেদিকে ঘুরে স্যাটেলাইটটা ওই দিকেই রোটেট করে। তো বের করার চেষ্টা করবা যে ওই স্যাটেলাইটটার টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে ওকে কত সময় পর
তোমার মাথার উপর আবার দেখা যাবে। জিওস্টেশনারি স্যাটেলাইটে তো সবসময় মাথার উপরে দেখা যায়, বাট অন্য স্যাটেলাইটগুলো তো আর সবসময় মাথার উপর থাকে না। তারা দেখা যায় একটা সার্টেন সময় পর পর মাথার উপরে আসে। তো সেইটা একটু বের করার চেষ্টা করবা যে কত সময় পর ওকে আবার মাথার উপরে দেখবা। ঠিক আছে, এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বা মানে চ্যালেঞ্জিং কোশ্চেন। ওকে, সো আমরা তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটটা দেখলাম, মানে এটার দেখলাম, হাইট দেখলাম, মুখস্থ রাখতে হবে না, এটা এইভাবে বের করে নিব সবসময়। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্যাটেলাইটের এনার্জি বের করব। আমরা স্যাটেলাইটের স্পিড বের করছি, তার টাইম বের করছি, হাইট বের করছি। এখন হচ্ছে আমরা এই একটা স্যাটেলাইটের, একটা রোটেটিং স্যাটেলাইটের এনার্জিগুলা বের করি। তো যেহেতু স্যাটেলাইটটা রোটেটিং, অবশ্যই তার একটা কাইনেটিক এনার্জি আছে বা একটা গতিশক্তি আছে। তো কাইনেটিক এনার্জি আমরা জানি 12 mv² সিম্পলি। অ্যান্ড আমরা আবার স্যাটেলাইটের ভি এর ইকুয়েশন জানি যে ভি সমান √gm/r+h। তাহলে ভি স্কোয়ার সমান হবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। অথবা এটাকে আরেকটু চেঞ্জ করে এভাবে লেখা যায় যে হাফ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। আমি আসলে এই যে ক্যাপিটাল আর প্লাস এইচটা লেখা বারবার প্রেফার করি না। ইনস্টেড আমরা এটাকে হচ্ছে স্মল আর লিখবো। স্মল আর বলতে বোঝায় যে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্সটা কত, বা ওর অরবিটের রেডিয়াস কত, ওর কক্ষপথের ব্যাসার্ধ কত। তো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর, এইভাবে লিখলাম। একটু মাথায় রাখি যে এইচ আর আর কিন্তু সেম না। এইচ হচ্ছে অরবিটের হাইট, আর আর হচ্ছে অরবিটের রেডিয়াস। আর হচ্ছে স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। আচ্ছা, এটা গেল হচ্ছে কাইনেটিক এনার্জির ইকুয়েশন। আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জিটা কিন্তু আসলে একটা সার্টেন হাইটের জন্য ফিক্সড, এবং সেটা স্যাটেলাইটের ম্যাসের উপরেও ডিপেন্ড করে। বাট একটা সার্টেন হাইটে কিন্তু এটা সবসময় সেমই থাকে। আচ্ছা, আর পোটেনশিয়াল এনার্জিটা কত বা বিভব শক্তি কত? তো যেহেতু এটা গ্র্যাভিটি ফিল্ডে আছে, তার একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো আমরা জানি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এর সূত্র সলিড স্ফিয়ারের জন্য হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে সেন্টার থেকে ডিস্টেন্স। তো এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এইচ, বাট অ্যাগেন আমি প্রেফার করি স্মল আর দিয়ে লেখা। আচ্ছা, এখন টোটাল এনার্জি তাহলে কত? টোটাল এনার্জি হচ্ছে দুইটার যোগফল। টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা হচ্ছে এই দুইটার যোগফল। সো আমাদের টোটাল এনার্জিটা হবে ই সমান, বা ই টোটাল সমান হবে ইপি প্লাস ইকে, বা ইকে প্লাস ইপি। তো এখান থেকে আসে হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, আর ইপি সমান আসে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই স্মল আর। তো এই দুইটা যোগ করলে পাওয়া যায় মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে 2r। তো এইখান থেকে কিছু ইন্টারেস্টিং ঘটনা খেয়াল করো। প্রথমত, স্যাটেলাইটের মানে আমি কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে নোট ডাউন করি। প্রথমত, স্যাটেলাইটের পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ। ঠিক আছে, একটা রোটেটিং স্যাটেলাইট, তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি একটা স্যাটেলাইটের টোটাল এনার্জিও নেগেটিভ। এবং এছাড়া আরো দেখা যাচ্ছে একটা স্যাটেলাইটের টোটাল এনার্জি হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জির অর্ধেক। দেখো, টোটাল এনার্জি হচ্ছে -gmm/2r, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে -gmm/r। এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু এটা পাওয়া যায়। সো স্যাটেলাইটের টোটাল এনার্জি কিন্তু তার পোটেনশিয়াল এনার্জিরও অর্ধেক। আচ্ছা, কিন্তু টোটাল এনার্জিটা বড় নাকি পোটেনশিয়াল এনার্জিটা বড়? কোনটা বড় আমাকে বলো তো? একটা স্যাটেলাইটের মোট শক্তি বেশি নাকি তার বিভব শক্তিটা বেশি? ইপি আর ই এর মধ্যে কে বড়? ইপি আর ই এর মধ্যে কিন্তু ইপি হচ্ছে ছোট, ই হচ্ছে বড়। কেন? যদি এখান দেখে মনে হচ্ছে যে ইপির অর্ধেক হচ্ছে ই,
বাট আসলে এটা তো নেগেটিভ কোয়ান্টিটি, সো নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা ছোট মানে মান ছোট সেটা কিন্তু আসলে বড় হয়, যেমন -2 হচ্ছে -5 থেকে বড় ওরকম। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে টোটাল এনার্জিটা কিন্তু কাইনেটিক এনার্জি মানে টোটাল এনার্জির যে মান সেটা কিন্তু গতিশক্তি বা কাইনেটিক এনার্জির সমান, বাট জাস্ট অপোজিট। এটা হচ্ছে +gmm/2r আর টোটাল এনার্জি হচ্ছে -gmm/2r। এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, সো আমরা তাহলে স্যাটেলাইটের এনার্জি দেখে ফেললাম যে স্যাটেলাইটের শক্তিগুলো কিভাবে বের করে। এইগুলোও ম্যাথ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল। আমরা এরপর যখন ম্যাথে যাব দেখব। এবং স্যাটেলাইট থেকে তোমার যদি একটু কনসেপচুয়াল কোশ্চেন করতে চায় বা একটু টাফ কোশ্চেন করতে চায়, যেটা স্টুডেন্টরা একটু মানে ভুল করার চান্স বেশি থাকে, সেটা হচ্ছে এই এনার্জির জায়গাটা। এই জায়গাটা দেখা যায় যে সব সময় একটু ইন্টারেস্টিং কোশ্চেন করার একটা এভিনিউ। আচ্ছা, এখন আমি আরেকটা ম্যাথ দেখাই, এটা এই ফিজিক্সে এটা হচ্ছে শেষ করব, মানে আমাদের স্যাটেলাইটের পোর্শনটা শেষ করব। সেটা হচ্ছে এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। মানে প্রথমে কোশ্চেনটা শুনলে মনে হয় যে এটার সাথে মানে কোশ্চেনের কনটেক্সট প্লাস কোশ্চেনের কোনো রিলেশন নাই। মানে ওই যে অনেক সময় ফান করে অনেকে বলে না যে আমি আহ, ইয়া করলাম তোমার অনেক কিছু মানে ধর একটা কোশ্চেনে আহ, অনেক কিছু আমাকে বললো, বাট দেন কোশ্চেনটা এমন ভাবে করলো যে যেটার সাথে আগের কথাগুলোর কোনো সম্পর্ক নেই, এরকম মনে হয়। যে ধরো আমাকে শিখানো হইলো যে আহ, ইয়া আহ, তোমার ভাত এভাবে এভাবে বানায়, বাট পরীক্ষার কোশ্চেন আসলো যে কিভাবে একটা নিউক্লিয়ার বোমা বানানো যায়। তো অনেকটা ওরকম একটা কোশ্চেন যে দেখে মনে হবে যে এটা কোশ্চেনের যে কনটেক্সটটা দেওয়া আর কোশ্চেনে যে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে সেই দুইটার মধ্যে মনে হচ্ছে যে কোনো রিলেশন নেই। তো সেরকম একটা কোশ্চেন এখানে দেখাই যে সূর্য থেকে, ধরো এই হচ্ছে সূর্য বা সান। তো ধরো সূর্য থেকে পৃথিবী হচ্ছে সূর্যের তুলনায় কিন্তু খুবই ছোট। এটা আসলে স্কেল হিসেবে চিন্তা করলে খুবই স্মল। ইউটিউবে এরকম বিভিন্ন ভিডিও আছে যারা হচ্ছে এটা কম্পেয়ার করে দেখায় যে সূর্য আর আর্থের মানে স্কেলটা কিরকম, বা সূর্য থেকে আর্থ আসলে কতটা দূরে এবং সেই দূরে আর্থকে কিরকম দেখা যায়, এটা দেখো ইউটিউবে। আমিও কয়েকটা ভিডিও তোমাদের পাঠাবো নে। তো সূর্য থেকে পৃথিবীতে স- এই আলো আসতে সময় লাগে হচ্ছে 8 মিনিট 17 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, সানলাইট আসতে সময় লাগে 8 মিনিট 17 সেকেন্ড। তো এই জিনিসটা বলে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, এটা উদ্ভাসের খুব পপুলার একটা কোশ্চেন। তো কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে যে সানের ম্যাস কত বা সূর্যের ভর কত। ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে খুবই মানে আনরিলেটেড কোশ্চেন। প্রথমে বলছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 17 সেকেন্ড, কোশ্চেন জিজ্ঞেস করলো সূর্যের ভর কত। তো এই ম্যাথটা একটু চিন্তা করো যে এটা কিভাবে সলভ করা যায়। কারো মাথায় কোনো আইডিয়া আসলে বলতে পারো যে এটা এইভাবে আমরা সলভ করতে পারি। কেউ বলতে পারবা এটা কিভাবে করা যায়? না পারলে সমস্যা নেই, আমি এখন দেখাবো কিভাবে বের করতে পারি। এখানে আইডিয়াটা হচ্ছে এরকম, আমি দেখাই। খুবই সিম্পল যে আহ, আমরা একটু আগে পড়ে আসছি যে একটা স্যাটেলাইটের টাইম অফ রেভলিউশন t² সমান হচ্ছে 4 পাই² আর কিউব, স্মল আর কিউব, ক্যাপিটাল আর প্লাস এইচ না লিখে স্মল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে জি ক্যাপিটাল এম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু যে কোনো স্যাটেলাইটের জন্য ট্রু।
তো সান এর জন্য আর্থ কিন্তু একটা স্যাটেলাইট। সানের জন্য আর্থ কিন্তু একটা স্যাটেলাইট। আচ্ছা, আমাকে বলো তো এই যে ক্যাপিটাল এমটা এটা কার ম্যাস, মানে কার ভর হিসেবে থাকে সূত্রে? আমাদের যে সূত্রটা টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিএম, এখানে এমটা কার ভর বলো তো? এটা কি আর্থের, মানে এটা কি ধরো আমরা যখন স্যাটেলাইটের জন্য বলি, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের জন্য, এটা কি আর্থের ম্যাস থাকে নাকি স্যাটেলাইটের? এটা কিন্তু আর্থের ম্যাস হয়। আর এই ক্ষেত্রে হ্যাঁ, মানে মেইন অ্যান্সারটা হচ্ছে যাকে সেন্টার করে ঘুরতে থাকে স্যাটেলাইট। তো এই ক্ষেত্রে আমাদের সানকে সেন্টার করে হচ্ছে স্যাটেলাইট আর্থ ঘুরতেছে, তাহলে এই এমটা কিন্তু আসলে সানের ম্যাস। আমরা কিন্তু এইটা আসলে বের করতে চাই, এটা কিন্তু সানের ম্যাস। এইটাই আমাদের বের করা টার্গেট। তো এখানে এখন ভ্যালুগুলো বসাই। এখন কথা হচ্ছে রেভলিউশন টাইম কিভাবে পাবো? তো আমরা তো জানি সানের চারপাশে আর্থ একবার ঘুরে আসে 1 বছর সময়, দ্যাট ইজ 365 দিন। প্রত্যেক দিনে হচ্ছে 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। সো এইটা হচ্ছে টি, মানে একবার সানের চারপাশে ঘুরে আসতে যে সময়, এটার স্কোয়ার সমান হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি এম। এই এমটাই হচ্ছে সানের ভর, এটা আমরা বের করব। আচ্ছা, এখন আমাকে বলো তো এই সান থেকে আর্থের মানে আর্থের যে অরবিটের রেডিয়াস বা কক্ষপথের ব্যাসার্ধ, অরবিটাল রেডিয়াস, সেটা কিভাবে বের করতে পারি? এই স্মল আর এর মানটা কিভাবে বের করা যেতে পারে? কারো কোনো আইডিয়া আছে? রাইট, এই যে একজন, হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে আমরা বলছি আলোর 8 মিনিট 17 সেকেন্ড সময় লাগে, তার মানে সান থেকে আর্থের দূরত্ব কত? এটা হচ্ছে লাইটের স্পিড 3 × 10⁸ ইন্টু এই যত সময় লাগছে সেটা 8 মিনিট 17 সেকেন্ড, মানে 8 × 60 প্লাস 17। তো এইটা যদি আমরা এখানে আর এর জায়গায় বসাই এবং হোল কিউব নেই, অ্যান্ড এরপর যদি আমি এম এর জন্য সলভ করি, সূর্যের জন্য সলভ করি, তাহলে আমি পৃথিবীতে বসেই সূর্যের ভর মেপে ফেললাম, জাস্ট সূর্য থেকে আলোটা আসতে কত সময় লাগছে সেটা ইউজ করে। ঠিক আছে? তো ঠিক আছে, ফিজিক্স এই পর্যন্তই রাখি। আমরা হচ্ছে স্যাটেলাইটের জিনিসপত্র শিখলাম। আর নেক্সট হচ্ছে আমাদের মেনলি বাকি আছে কেপলারের সূত্র। আর এরপরে হচ্ছে আমরা মানে নেক্সট ক্লাসেই কেপলার সূত্রগুলো দেখাইতে হাইয়েস্ট 15 মিনিট লাগবে। তো নেক্সট ক্লাসেই হচ্ছে আমি তোমাদের একটা ওয়ার্কশিট দিব। ওয়ার্কশিটটা আমি এখন একটু দেখাই, তোমরা বাসায় এখান থেকে কিছু ম্যাথ ট্রাই করতে পারো। একটু দেখাই দিই। এবং এই ওয়ার্কশিটটা হচ্ছে আসলে ওই তোমাদেরকে যে আমি ছায়া প্রকাশনের বইটা কিনতে বলছিলাম সেইখানকারই সবগুলো অঙ্ক, জাস্ট ট্রান্সলেট করে দেওয়া, যেই অঙ্কগুলো মানে সবগুলো বলতে যেই অঙ্কগুলা করা দরকার। আর তোমরা এখন থেকে সবসময় একটু মাথায় রেখো যে যেই চ্যাপ্টারই আমরা এখন থেকে পড়বো, আমরা ছায়া প্রকাশনের বই থেকে অঙ্কগুলো করব, সব অঙ্ক করতে হবে না। তো আমাকে হচ্ছে একটু রিমাইন্ডারে রাখতে হবে যে ভাইয়া এই চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো, কোন এক্সাম্পল, কোন এক্সারসাইজগুলো করতে হবে, এটা একটু দাগাই দিতে হবে বা একটা লিস্ট বানিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা গুগল ডকে ওইটা লিখে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা পরে বই থেকে ওই অঙ্কগুলা দেখবা এবং যেগুলো পারবা না ওইগুলো আমার আমার থেকে দেখাই নেবা। আর আমি তো একটা সাবসেট করে দিবই, আর এর বাইরেও যেগুলো তোমার নিজের করতে হবে সেগুলো আমি বলে দিব। আমি একটু ওয়ার্কশিটটা দেখাই, এটা হচ্ছে ওই বইয়েরই, জাস্ট আমি যেই অঙ্কগুলো করা দরকার এই চ্যাপ্টারে সেগুলো নিয়ে ট্রান্সলেট করে দিচ্ছি, যেহেতু তোমরা বেশিরভাগ ইংলিশ ভার্সন। আর বাকিরা হচ্ছে ডিরেক্ট বই থেকে দেখতে পারো, আহ, বাংলা ভার্সনে যারা আছো। একটু দাঁড়াও, একটু দেখাই। গ্র্যাভিটেশনে হচ্ছে আমার কাছে দুইটা ওয়ার্কশিট আছে। একটা হচ্ছে বেসিক, বেসিক বলতে যেগুলো হচ্ছে একদম বইয়ের অঙ্ক, সহজ অঙ্ক, জাস্ট সূত্র বসায় করা। তো অনেকের ক্ষেত্রে ওইটা আগে করা উচিত, মানে ধরো যাদের সূত্র মুখস্থ রাখতে একটু প্রবলেম হয় তাদের আমি রেকমেন্ড করব বেসিকটা আগে করতে। আর যাদের হচ্ছে অলরেডি এই সূত্রগুলা ভালো মতো ইয়া হয়ে গেছে, মানে ভালো মতো বোঝা হয়ে গেছে, তারা ডিরেক্ট আমি যে অঙ্কগুলো করাবো ওই আহ, মানে সেকেন্ড ওয়ার্কশিটটা থেকে সেটা ফলো করলেই হবে। একটু দাঁড়াও, আমি ওয়ার্কশিটটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা এটা বাসায় একটু ট্রাই করো।
আর গ্র্যাভিটেশন শেষ হয়ে গেলে আমি কিন্তু এইটার উপরও একটা এক্সাম নিব, মানে আমাদের সামনে আহ, আমরা হচ্ছে 2টা লং প্রবলেম সলভিং সেশন নিব, যেখানে হচ্ছে আমি ওই ওয়ার্কশিটের বেশিরভাগ অঙ্ক করে দিব। আর দেন হচ্ছে তুমি বাসায় একটু প্র্যাকটিস করবা, এক্সট্রা কিছু অঙ্ক দেখতে পারো ছায়া প্রকাশনের বই থেকে, দেন হচ্ছে আমি একটা এক্সাম নিব। আচ্ছা, সো এখানে একটু দেখাই, দাঁড়াও। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্কশিট। এইটা করাটা আমি আসলে রেকমেন্ড করি না, এটা খুবই নর্মাল অঙ্ক, মানে একদম বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলোই খুবই সিম্পল, বাট তারপরও কারো যদি বেসিক দুর্বল থাকে এই অঙ্কগুলো দেখতে পারো। এগুলো জাস্ট একদম নর্মাল জিএমএম বাই আর স্কোয়ার, তারপর হচ্ছে নর্মাল জিএম বাই আর স্কোয়ার, স্যাটেলাইটের অঙ্কগুলো। কিছু কঠিন অঙ্ক অবশ্য আছে, যেমন এই অঙ্কটা কঠিন, এইটা ট্রাই করো, এই অঙ্কটা ট্রাই করো, এটা অ্যাডমিশন টেস্টে আসার মতো কোশ্চেন। তারপর এইখানে আরো কিছু কোশ্চেন আছে, যেমন এইটা, তারপর হচ্ছে এইটা, কিছু কোশ্চেন আছে যেগুলো একটু চ্যালেঞ্জিং, তো এগুলোও দেখো। আমি দেখাই দিব, বাট তুমি আগে একটু বাসায় নিজে ট্রাই করে দেখতে পারো। আর এইটা হচ্ছে আমি ওই যে ট্রান্সলেট করছি যেটা বলছিলাম সেটা। তো এই ওয়ার্কশিটটা হচ্ছে মেনলি আমি ফলো করব। এইখানে হচ্ছে অনেকগুলা কোয়ালিটি অঙ্ক দেওয়া আছে, তো এইখানে যে 50টা মতো অঙ্ক আছে আমি এগুলো ক্লাসে করে দিব। আর এইখান থেকে হচ্ছে 2-3টা করে দিব যেগুলো ওই যে কঠিন। তারপরও যদি তোমার দরকার হয় তুমি এই বেসিক ওয়ার্কশিটে এই সহজ অঙ্কগুলো বাসায় নিজে করতে পারো। তো এগুলো করে দেন হচ্ছে আমি এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নেব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে হচ্ছে আমি আমি তো একটু ক্লাস লেটে শুরু করছি, আসলে আমার একটু বাইরে দেরি হয়ে গেছে। তো আমার হচ্ছে এখন আবার আরেকটা মিটিং আছে। সো আমি আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি, কারণ অলরেডি 10টা বেজে গেছে। তো সো আমি আজকে হচ্ছে কনিক পার্টটা পড়াচ্ছি না, ওইটা আমি পরে এক্সট্রা ক্লাস নিয়ে পড়াই দিব, ঠিক আছে? সো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি রেকর্ডিং একটু পরে দিয়ে দিচ্ছি।